আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসে আমরা শিখব স্লাইড টুল সম্পর্কে, অর্থাৎ স্লাইড টুল দিয়ে কি ধরনের কাজ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলেন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। কম্পিউটারের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমরা স্লাইড টুলটি এনাবল করে নেব। এর জন্য আমরা চলে যাব টুলবারে, টুলবার থেকে চলে যাব ৫ম নম্বর টুল স্লিপ টুলে। এই স্লিপ টুলের উপরে ক্লিক করে চেপে ধরে রাখবো, তাহলে দেখা যাবে যে এর মধ্যে থাকা একাধিক টুল বেরিয়ে আসবে এবং আমরা দ্বিতীয় নম্বর যে টুলটি রয়েছে স্লাইড টুল, এই টুলটির উপরে ক্লিক করে এনাবল করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু কিবোর্ড থেকে শুধুমাত্র ইউ এই বাটনটা চেপে দিয়েই এই স্লাইড টুলটাকে এনাবল করে নিতে পারেন। স্লাইড টুলটি এনাবল করার পরে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে স্লাইড টুল দিয়ে কয়টা কাজ করা যায়। স্লাইড টুল দিয়ে আসলে 4টা কাজ করা যায় এবং সেই 4টা কাজ একসাথে করা যায়, একই কমান্ডে করা যায়। তবে এই স্লাইড টুল দিয়ে 4টা কাজ একসাথে একই কমান্ডে করার জন্য একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো যে স্লাইড টুল দিয়ে আমরা কোনো ক্লিপকে যখন ডানে কিংবা বামে মুভ করব, তখন তার বিপরীত দিকের ক্লিপের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণের জায়গা থাকতে হবে। অর্থাৎ তার বিপরীত দিকের ক্লিপে যতটুকু জায়গা থাকবে, যতটুকু স্পেস থাকবে, আমরা কিন্তু আমাদের ক্লিপটাকে ততটাই মুভ করতে পারবো। তো চলেন আমরা টাইমলাইনে চলে যাই এবং টাইমলাইনের ক্লিপগুলোর দিকে খেয়াল করি। আমি টাইমলাইনের মধ্যে সিঙ্গেল একটা ক্লিপ রেখেছি এবং ডাবল একটা ক্লিপ রেখেছি পাশাপাশি এবং ট্রিপল একটা ক্লিপ রেখেছি পাশাপাশি। তো আমরা এই 3 ধরনের ক্লিপের মধ্যে আসলে আমাদের এই স্লাইড টুলের ব্যবহারটা দেখব। আমাদের টাইমলাইনে যদি একটা ক্লিপ থাকে তাহলে কিন্তু আমরা এই স্লাইড টুলের মাধ্যমে একটা কাজ করতে পারবো, শুধুমাত্র একটা কাজ করতে পারবো, সেটা হলো মুভিংয়ের কাজ। কিন্তু আমাদের টাইমলাইনে যদি এই রকমের দুটো ক্লিপ পাশাপাশি মিলানো থাকে তাহলে কিন্তু আমরা এই স্লাইড টুলের মাধ্যমে একটা ক্লিপকে অপর ক্লিপের উপরে নিয়ে যেতে পারবো, একটা ক্লিপকে অপর ক্লিপের উপরে নিয়ে যেতে পারবো, অর্থাৎ ওভাররাইট করে ফেলতে পারবো, অপর ক্লিপটাকে কেটে ফেলতে পারবো। তো এই যে একটা কমান্ড, এই কমান্ডটার মধ্যে কিন্তু 3টা কাজ হচ্ছে। প্রথম কাজ হলো আমরা আমাদের একটা ক্লিপকে কি করতে পারছি, মুভ করতে পারছি। দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা যেই দিকে মুভ করছি সেই দিকের ক্লিপটাকে কিন্তু কেটে ফেলতে পারছি, ছোট করে ফেলতে পারছি। তৃতীয় নম্বর কাজ হলো আমরা একটা ক্লিপকে ছোট করলে যেই ফাঁকা জায়গা তৈরি হয়, সেই জায়গাটাকে যে ট্রিমিং করার প্রয়োজন হয়, সেই ট্রিমিংয়ের কাজটা কিন্তু সেখানে অটো করে দিচ্ছে। যার মানে হলো যখন টাইমলাইনে দুটো ক্লিপ থাকবে এবং আমরা স্লাইড টুলটি ব্যবহার করব, তখন কিন্তু স্লাইড টুলটা 3টা কাজ করবে। 1 নম্বর হলো সে ক্লিপকে মুভ করবে, 2 নম্বর কাজ হলো যেই দিকে মুভ করবে সেই দিকের ক্লিপকে সে ছোট করে দিবে, 3 নম্বর কাজ হলো সে অটো ট্রিমিংয়ের কাজটা করে ফেলবে। কিন্তু আমাদের টাইমলাইনে যদি এই রকমের 3টা ক্লিপ থেকে থাকে, পাশাপাশি বসে থাকে এবং আমরা সেখানে স্লাইড টুলটাকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা বাঁ দিকের যে ক্লিপ রয়েছে সেই বাঁ দিকের ক্লিপে ডান দিকে নিয়ে যেতে পারবো এবং ডান দিকে যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটাকে কিন্তু আমরা বাঁ দিকে নিয়ে যেতে পারবো। তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই স্লাইড টুলটা 3টা কাজ করবে, যেমনটা আমরা ইতিপূর্বে এই ডাবল ক্লিপের মধ্যে দেখেছি। এখন যদি আমরা আমাদের এই 3টা ক্লিপের মাঝে যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটার ওপরে স্লাইড টুলটাকে নিয়ে যাই এবং ক্লিক করে ডানে বামে মুভ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই স্লাইড টুলটা কোনো ধরনের কোনো কাজ করছে না। তো কেন করছে না এর উত্তরটা কিন্তু আমি ক্লাসের শুরুতে দিয়েছি। সেটা হলো যে এই স্লাইড টুলটা কিন্তু একত্রে এক কমান্ডে 4টা কাজ করতে পারে এবং সেই 4টা কাজ একত্রে করার জন্য শর্ত হলো আমরা এই স্লাইড টুল ব্যবহার করে কোনো ক্লিপকে যখন একদিকে মুভ করব তখন তার বিপরীত দিকে জায়গা থাকতে হবে। তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই মাঝের ক্লিপটার ডান দিকের ক্লিপের মধ্যেও কোনো জায়গা নাই, ডান দিকের ক্লিপটা 100% ডিসপ্লে হয়ে আছে। আবার বাম দিকে যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটাও কিন্তু 100% ডিসপ্লে হয়ে আছে, অর্থাৎ ডানে বামে কোনো জায়গা নাই। যেহেতু ডানে বামের ক্লিপের মধ্যে কোনো স্পেস নাই, জায়গা নাই, এই জন্য কিন্তু আমরা এই মাঝের ক্লিপটাকে মুভ করতে পারছি না, ডানে বামে মুভ করতে পারছি না। তো খেয়াল করেন
আমরা যদি আমাদের মাঝের ক্লিপটাকে বাম দিকে মুভ করাতে চাই, বাম দিকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের ডান দিকের ক্লিপের মধ্যে জায়গা তৈরি করতে হবে। এখন এই জায়গা তৈরি করার জন্য এই ডান দিকের ক্লিপটাকে কিছুটা কেটে দিতে হবে, ছোট করে দিতে হবে। আর সেই ছোট করার জন্য আমাদেরকে স্লাইড টুল থেকে চলে যেতে হবে সিলেকশন টুলে, অর্থাৎ সিলেকশন টুল এনাবল করলাম। এনাবল করে এরপরে আমরা আমাদের ডান দিকের যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটাকে আসলে কিছুটা ছোট করে দেব। আমি এখান থেকে 5 সেকেন্ড 5 সেকেন্ড 2 ফ্রেম 5 সেকেন্ড 2 ফ্রেম এতটুকু ছোট করলাম। ছোট করার পরে মাঝখানের যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটাকে ট্রিমিং করে দিতে হবে। এর জন্য আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনটাকে চেপে দিলাম। চেপে দেওয়ার পরে এখন কিন্তু এই জায়গাটা মিশে গিয়েছে। এখন যদি আমরা আমাদের এই স্লাইড টুলটাকে এনাবল করি, এনাবল করে এই মাঝখানের যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটাকে বাঁ দিকে মুভ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের মাঝখানের ক্লিপটা বাঁ দিকে মুভ হচ্ছে। এবং কতটুকু মুভ হবে? যতটুকু জায়গা তার বিপরীত দিকের ক্লিপে রয়েছে ততটুকু মুভ হবে, অর্থাৎ 5 সেকেন্ড 2 ফ্রেম। আমরা যদি এটাকে পুরো টেনে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 5 সেকেন্ড 2 ফ্রেম কি হয়েছে? মুভ হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের যে মাঝের ক্লিপের নিচে একটা টাইম দেখাচ্ছে, ওই টাইমের মধ্যে দেখাচ্ছে যে কতটুকু জায়গা সে মুভ হয়েছে। ওখানে দেখাচ্ছে 5 সেকেন্ড 2 ফ্রেম, অর্থাৎ আমরা ডান দিকের ক্লিপের মধ্যে যতটুকু কেটে দিয়েছিলাম, যতটুকু ছোট করে জায়গা তৈরি করেছিলাম, ততটুকু জায়গা সে বাম দিকের ক্লিপের দিকে মুভ হয়েছে। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই স্লাইড টুলটা এইখানে কিন্তু একসাথে 4টা কাজ করেছে। 1 নম্বর কাজ হলো আমাদের এই স্লাইড টুলটা কিন্তু মাঝখানের ক্লিপটাকে বাঁ দিকে মুভ করেছে। 2 নম্বর কাজ হলো বাঁ দিকের ক্লিপটাকে সে কেটে দিয়েছে, বাঁ দিকের ক্লিপটাকে সে ছোট করে দিয়েছে। 3 নম্বর কাজ হলো সে ডান দিকের ক্লিপটাকে বড় করে দিয়েছে, অর্থাৎ ডান দিকের ক্লিপটাকে যে আমরা 5 সেকেন্ড 2 ফ্রেম পর্যন্ত কেটে ছোট করেছিলাম সেই জায়গাটা কিন্তু সে এখানে বের করে দিয়েছে। এবং 4র্থ নম্বর কাজ সে যেটা করেছে সেটা হলো 3টা ক্লিপের মধ্যে সে অটো ট্রিমিংয়ের কাজটা করে দিয়েছে। এখন কিন্তু আপনি একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যখন একই সাথে 4টা কাজ করব, অর্থাৎ একটা ক্লিপকে ছোট করব আর একটা ক্লিপকে বড় করব, তখন আমরা কোন ক্লিপটাকে কতটুকু ছোট করলাম, কোন ক্লিপটাকে কতটুকু বড় করলাম, এই বিষয়টা আসলে আমরা কিভাবে বুঝবো? তো এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে আমাদেরকে আমাদের প্রোগ্রাম মনিটরের দিকে খেয়াল করতে হবে। আমি যদি আমাদের টাইমলাইনে যে 3টা ক্লিপ রয়েছে এই 3টা ক্লিপের মাঝের যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটার উপরে ক্লিক করে চেপে ধরে ডান দিকে একটু মুভ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রাম মনিটরের মধ্যে 4টা স্ক্রিন দেখাচ্ছে। উপরের দিকে ছোট ছোট করে 2টো স্ক্রিন দেখাচ্ছে। এই 2টো স্ক্রিনের মধ্য থেকে বাম দিকে যেই স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনের মধ্যে আমাদের মাঝের ক্লিপের প্রথম ফ্রেমটা দেখাচ্ছে এবং ডান দিকে যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনের মধ্যে আমাদের মাঝের ক্লিপের শেষের ফ্রেমটা দেখাচ্ছে। এরপরে আমরা যদি খেয়াল করি আমাদের প্রোগ্রাম মনিটরের নিচের দিকে 2টো স্ক্রিন দেখাচ্ছে এবং বাম দিকের স্ক্রিনের মধ্যে আমাদের বাম পাশের ক্লিপের সর্বশেষ ফ্রেমটা ওখানে দেখাচ্ছে এবং ডান দিকের স্ক্রিনের মধ্যে ডান দিকের ক্লিপের সর্বপ্রথম ফ্রেমটা দেখাচ্ছে। তো আমরা যখন আমাদের এই স্লাইড টুলটা দিয়ে একত্রে 4টা কাজ করব তখন কিন্তু এই প্রোগ্রাম মনিটর দেখে দেখেই আমাদের ক্লিপগুলো কোনটা কতটুকু ছোট হলো এবং কোনটা কতটুকু বড় হলো এই বিষয়টা কিন্তু এখান থেকে নির্ধারণ করতে হবে। তো ভাইজান, আশা রাখছি আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এখানে রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।